সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় মসলিন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী দ্রিক, প্রফেসর ডক্টর শরীফউদ্দিন আহমেদ, চেয়ারম্যান ইতিহাস ও দর্শন বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং ফয়জুল লতিফ চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। এটিএম বুথের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন চালু রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। সেবা বন্ধ রাখা ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। এখনও খোঁজ মেলেনি রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার কিশোর ইমনের। নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার। প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রুপকারীরাই এখন সুবিধা ভোগ করছে। ময়মনসিংহে তারাকান্দায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক শিশু ও 3 নারী সহ সিএনজি অটোরিকশার 6 যাত্রী নিহত। বিশ্বের সাথে তাল মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন। ভালোবাসার নগরীকে পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণ সখা ঢাকা উৎসব। এবং হট ফেভারিট ভারতের স্বপ্ন গুড়িয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্ট সেরা হলেন টাইগার অধিনায়ক মিরাজ। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে গত 5 ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে মসলিন উৎসব, যেটাকে আপনারা বলছেন যে বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিনকে পুনরুজ্জীবন করার একটি আয়োজন হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। এবং এটি চলবে সম্ভবত 3 মার্চ পর্যন্ত। বাংলাদেশ জাতীয় জাদুঘরে হচ্ছে উৎসবটি। নানান আয়োজন ছিল উৎসবকে ঘিরে। তা আমি সাইফুল ইসলাম আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই উৎসবটি কেন আবার হঠাৎ করে কেন আপনারা মসলিন নিয়ে উদ্যোগী হলেন? আসলে এটা হঠাৎ করে নয়, এটা প্রায় 2 বছর আগে আমরা শুরু করেছিলাম। আমি বিলাতে যখন ছিলাম তো তখন একটি গোষ্ঠী আমার কাছে এসেছিল যে তারা মসলিনে একটি ছোট কাজ করেছেন, এবং প্রফেসর শরীফউদ্দিন এখানে উনি জানেন যে ওনার সাথেই মিশে ওনারা করেছিলেন। তো তারা আমাকে বললেন যে এই দ্রিকে আমরা একটি অনুষ্ঠান করতে চাই। সেখান থেকে আমার শুরু হলো যে এই মসলিনটি কোথায় আছে, কার কাছে আছে, এটা বইগুলো কোথায়, এটা কারিগরগুলো কোথায়। এবং তারপরে দেখলাম যে এই উত্তরগুলোর মানে কোনো শেষ হচ্ছে না। কারণ আমাদের দেশ যদিও মসলিন নিয়ে এতই আমাদের গর্ব, কিন্তু আমাদের এখানে কোনো মসলিন আমি পাচ্ছিলাম না। এটা দেখে আমাদের শুরু হয়ে গেল যে এটা কোথায় গেল, এবং সেটা দেখেই আমাদের ধাপে ধাপে আমরা দেখলাম যে আমাদের অনেক তথ্য জোগাড় হচ্ছিল। সেই তথ্যগুলোকে আমরা ভাবলাম যে আমাদের সবার কাছে কিন্তু তুলে ধরা উচিত, এবং তুলে ধরার জন্য সবচেয়ে ভালো জায়গা আমরা যেটা মনে করলাম সেটা হচ্ছে জাতীয় জাদুঘর। কারণ ওনাদের যেই দায়িত্বটা আছে, ওনাদের যেই সম্মানটা আছে, সেই হিসাবে ওনাদের সাথে করাটা সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। তার সাথে আমরা আরঙের সাথেও করলাম, এই পার্টনারশিপটাকে আমরা তুলে ধরলাম। তারপরে আবার বিস্তারিত আসবো আপনার কাছে। প্রফেসর শরীফউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য এটুকু বলেন যে মসলিনের ঐতিহ্যটা কি ছিল তখন, কি ধরনের ছিল, এবং কিভাবে এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল, সেই কাহিনীটা যদি আপনি আমাদের শোনান। এই কাহিনীটা অ্যাকচুয়ালি খুবই দীর্ঘ কাহিনী। বলতে গেলে এই মসলিনের বয়স কত বলাও মুশকিল। তবে যখন থেকে আমাদের সভ্যতার বিকাশ হয়েছে তখন থেকেই মসলিন আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসাবেই যাত্রা শুরু করে। এমনকি আমরা জানি যে অতীতে সেই রোম সাম্রাজ্য যখন ছিল, সেই রোম সাম্রাজ্যের বড় বড় সম্রাটদের সম্রাজ্ঞীদের
প্রসাধনের জন্য, ব্যবহারের জন্য আমাদের এই বাংলাদেশ থেকে মসলিন যেত। মসলিন অবশ্য আপনারা সবাই জানেন যেটা বেসিক্যালি একটা সুতি বস্ত্র এবং অত্যন্ত সূক্ষ্ম সুতি বস্ত্র, এবং এটাকে যেভাবে পার্টিকুলারলি আমাদের এই বাংলাদেশে তৈরি করা হতো সেটা একটা আশ্চর্যের বিষয়। তখনও কেউ বিশ্বাস করতো না, এখনও ধারণা আছে যে এই মসলিন কী করে বাংলাদেশের বিশেষ করে মেয়েরা করতো। এটা প্রধান কাজের যারা কারিগর ছিল তারা মেয়েরাই, এবং এখানে অনেক কিছু কাজকর্ম হতো। তো সেই মসলিনের এক অদ্ভুত সৌন্দর্য ছিল, এর বুনন ছিল এক অদ্ভুত ধরনের, এবং এর চাহিদা ছিল সারা বিশ্ব জুড়ে। তো অবশ্যই আমাদের যখন ভারতবর্ষ একটা নিজস্ব সংস্কৃতির মধ্যে দিয়ে চলতো, নিজস্ব চাহিদার সাথে চলতো, তখন অবশ্যই এটার একটা বিশেষ চাহিদা ছিল, বিশেষ কদর ছিল। কিন্তু পরবর্তীতে এটা একটা আন্তর্জাতিক বাণিজ্যিক সামগ্রীতে রূপান্তরিত হল, যার ফলে মসলিন আর শুধুমাত্র একটা শিল্পকর্ম না, এটা একটা বাণিজ্যিক পণ্য হয়ে দাঁড়ালো। তো তার ফলে অবশ্যই আমরা বাংলাদেশের মানুষরা বা বাংলাদেশের অর্থনীতি তাতে খুবই চাঙ্গা হয়ে উঠল। আমরা অনেক অর্থ উপার্জন করলাম, সেই সাথে সাথে আমরা সারা বিশ্বব্যাপী প্রশংসাও পেলাম। এবং এই মসলিনের ইতিহাস, কথা ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, এবং সবচেয়ে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই যে এটা কি করে সম্ভব, মানুষ কিভাবে এরকম একটা সূক্ষ্ম বস্ত্র উৎপন্ন করতে পারত। তো এবং একটা জিনিস ভালো ছিল যে এটা যেহেতু একটা দামি সামগ্রী ছিল, তার ফলে এর বাজার ছিল একটু সীমিত বাজার। খুব দেশের বড় বড় ধনী ব্যক্তি এবং যারা রাজন্য পরিবারের ছিল, সম্রাট সম্রাজ্ঞী ছিলেন, তারাই এটা ব্যবহার করত। এটা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট হিসাবেই ছিল। তো ফলে যেমন এটার একটা কদর ছিল পরিধান বস্ত্র হিসাবে, তেমনি অর্থকরী দিকটাও ছিল, এবং আমরা এর ফলে স্বাভাবিকভাবেই লাভবান হই। এবং এটা বলা যেতে পারে যে মোগলরা যখন আমাদের দেশে আসলো এবং এখানে শাসন ব্যবস্থা শুরু করলেন, তাদের সময় আমাদের এই বিশেষ করে ঢাকা ভিত্তিক যে মুসলিম বাণিজ্য, এটা একেবারে তুঙ্গে উঠে, এবং ঢাকা হয়ে উঠে বলা যেতে পারে মুসলিম উৎপন্নের, মুসলিম ব্যবসার প্রধান ঘাঁটি। ঢাকা মানে আজকের আমাদের যে শহর ঢাকা, সেই ঢাকা শহর প্লাস এবং আশেপাশে যে কিছু এলাকা, যেমন সোনারগাঁও, তারপরে ময়মনসিংহ, জঙ্গলবাড়ি, বাজিতপুর, ধামরাই, এই ঢাকার আশেপাশে আর কি। এটার একটা কারণ হচ্ছিল যে এই জায়গাটাতেই সেই বিশেষ করে বিশেষায়িত মসলিন উৎপন্ন হতো, যেটা আর কোথাও সম্ভব ছিল না। বিশেষ করে এই কারণে যে এখানে যে সুতাটা তৈরি হতো সেখানকারই একটা বিশেষ ধরনের তুলার গাছ থেকে হতো, যে তুলা অন্য কোথাও থেকে হতো না, পাওয়া যেত না। তো ফলে ঢাকা একটা বিরাট বড় রকমের কেন্দ্র হয়ে গেল, এবং মোগল বাদশারা এখানে একটা তাদের সাপ্লাই দেওয়ার জন্য একটা বিশেষ কারখানা তৈরি করলেন, যে তাদের সারা বছরই কাজ হবে যে মোগল সম্রাটের ব্যবহারের জন্য, তাদের পরিবারের ব্যবহারের জন্য রীতিমতো যে অর্ডার আসবে তার ভিত্তিতে তারা এটা কাজ করতে হবে। এবং এই কারখানাতে আর অন্য কারো পোশাক এখানে তৈরি হবে না, তারাই করবে, এবং তাদের ডিজাইন, তাদের চাহিদা মতো সব কিছু তৈরি করতে হবে। তো ফলে আমাদের ঢাকা হয়ে গেল বলা যেতে পারে সারা বিশ্বের মসলিন উৎপন্নের প্রধান কেন্দ্র, এবং শুধুমাত্র প্রধান কেন্দ্র না, একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। সারা বিশ্ব শুধু তখন ঢাকার দিকে দেখতেছে। ঢাকা মানেই হচ্ছে মসলিন, মসলিন এবং ঢাকা ওতপ্রোতভাবে একই শব্দে রূপান্তরিত হলো। তো দুঃখের বিষয় হলো কি যে আমাদের এই উপমহাদেশে যেটা সবচেয়ে তোমার উইক পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক অস্থিরতা, এবং এখানে কোনো একটা শক্ত শেকড় গাড়তে পারেনি রাজনৈতিক, দেশ গঠন, জনগণের উন্নতি, এই জিনিসগুলো আমাদের এখানে তেমনভাবে কোনো শেকড় গাড়েনি। একটা বিরাট উপমহাদেশ, এই উপমহাদেশে বহু রাজা বাদশাহ থাকে, বিরাট জায়গা, এখানে বিচ্ছিন্নতা বিষয় একটা ছিল, রাস্তাঘাট কম ছিল, ফলে একটা খুব একটা গোছানো একটা দেশ গড়ে উঠতে পারেন। এর ফলেই
বিভিন্ন সময় আমরা আক্রান্ত হয়েছি বিদেশিদের কাছ থেকে, এবং আলটিমেটলি এই ইউরোপিয়ানসরা আমাদের এখানে আসলো। তো ইউরোপিয়ানসরা যখন আমাদের এখানে আসলো 17th সেঞ্চুরি থেকে, তারা কিন্তু আসলো তাদের একটা বিরাট ব্যাকগ্রাউন্ড থেকে, যে ব্যাকগ্রাউন্ডটা অনেক ডেভেলপড ব্যাকগ্রাউন্ড। তাদের অর্থনীতি, তাদের চিন্তা ভাবনা, তাদের লেখাপড়া, তাদের ব্যবসা বাণিজ্য করা, এটা তারা অনেকটা উন্নত পরিবেশ থেকে আসলো। এবং আস্তে আস্তে এখানে কিছুদিন থাকার পর অবশেষে তারা আমাদের রাজনীতিতেই অংশগ্রহণ করা শুরু করলো, এবং যখন দেখলো যে আমাদের রাজনৈতিক অবস্থা এখানে তেমন শক্ত না, এখানে নানা রকমের বিভেদ, দলাদলি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাষ্ট্র গড়ে উঠতেছে, এই সুযোগে তারা আমাদের বাংলাদেশেও অংশগ্রহণ করে, রাজনীতিতে অংশগ্রহণ করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের দেশ তারা দখল করে ফেলল। দখল করার সাথে সাথে এই জিনিসটা ঘটলো, ঠিক একই সময় ইউরোপেও একটা বিরাট বড় অর্থনৈতিক পরিবর্তন আসে শিল্প বিপ্লবের মাধ্যমে। এই শিল্প বিপ্লবের প্রধান ধাক্কাটা পেলাম আমরা বাংলাদেশের মানুষ। আর আপনি জানেন যে শিল্প বিপ্লবের প্রধান যে সামগ্রীটা ছিল সেটা ছিল কাপড়, টেক্সটাইল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আইটেম অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এবং আমরা কিন্তু আনফর্চুনেটলি আমাদের অর্থনীতিও নির্ভর ছিল এই সামগ্রী, দ্যাট ইজ বস্ত্র সামগ্রী উৎপাদনের ভিত্তিতে। তো মোটামুটি আমরা মুখোমুখি হয়ে গেলাম। তারা বস্ত্র তৈরি করতেছে, তারা একটা মার্কেট চায়, আমরা বস্ত্র তৈরি করছি, কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার ফলে আমাদের সেই শক্তি আর নাই যে কোথায় বাজার পাবো, কোথায় খোঁজ পাবো। এই রকম সন্ধিক্ষণে যে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে যে আমাদের এখানে যারা এটার প্যাট্রন ছিল, যারা ধনী মানুষ ছিলেন, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তারা আস্তে আস্তে তাদের ক্ষমতা হারিয়ে ফেললো, ফলে অর্থনৈতিক ক্ষমতা তাদের চলে গেল। এখন আর কেউ অত দামি দামি কাপড় পরার মতো আর লোক থাকলো না। আর একই সময় ইংরেজরা করলো কি, যে এই দেশে আমাদের বস্ত্র ব্যবস্থাটাকে তারা দখল করে ফেললো, তাদের একটা মনোপলি তৈরি করলো, এবং এমন সব ব্যবস্থা করলো যাতে আমাদের এখান থেকে আর কাপড় উৎপন্ন না হয়, বিশেষ করে মুসলিম যাতে উৎপন্ন না হয়। উদ্দেশ্যটা কি, যে তাদের মেশিনে এখন যে কাপড় তৈরি হচ্ছে ইংল্যান্ডে, সেগুলো এখানে এসে বাজারজাত করা হবে। এমনিভাবেই এমন একটা অবস্থার সৃষ্টি হলো, যখন আমাদের দেশের লোকেরাও দেখলো যে আরে বিলাত থেকে তো যে কাপড় আসতেছে এ তো অনেক সস্তা, আর খুব যে একটা খারাপ তাও না। এর ফলে আমরা নিজেরাও এই সমস্ত জিনিস কেনাকাটি করা শুরু করলাম। অবশ্য ইংরেজরা এর মধ্যে নানা রকম তাদের নীতিমালা তৈরি করেছে, জোর জবরদস্তি করেছে, বাধ্য করেছে আমাদের কাপড় নিয়ে ব্যবহার করতে আর কি। এই রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির পরিপ্রেক্ষিতেই এমন একটা অবস্থা দাঁড়ালো যে আমাদের আর মুসলিম তৈরি করার মতো কোনো আগ্রহ থাকলো না, কারণ বাজার আমরা হারিয়ে ফেললাম। এবং এর ফলে আস্তে আস্তে আমরা এই শিল্প থেকে অনেক দূরে সরে গেলাম। এবং আপনারা জানেন যে আমাদের অতীতে যে ব্যবস্থা ছিল, এগুলো সবই ছিল এক ধরনের কুটির শিল্প এবং পরিবার ভিত্তিক, একই পরিবারে এই সমস্ত হতো। তো কোনো পরিবার যদি এখান থেকে সরে যায় থাকে, তাহলে এই ট্র্যাডিশনটা আর কেউ বহন করতে পারে না। এটা এমন না একটা যে একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির লেভেলে হতো, এটা পারিবারিক ভিত্তিতে আত্মীয় স্বজন এক গ্রামের মধ্যে করতো আর কি। তো যখন তারা দেখলো যে এটা লাভবান হচ্ছে না, এখানে অনেক অসুবিধা আসতেছে, এবং ইংরেজরা বলা যেতে পারে নানাভাবে এটাকে ধ্বংস করে দেওয়ার সকল ব্যবস্থা করেছে, ফলে তাঁতিরা আর এই মুসলিম তৈরি করার দিকে তেমন আর আগ্রহ দেখালো না। এইভাবেই একটা আনফর্চুনেট অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই মুসলিম শিল্পটা হারিয়ে গেল, যা এখনো পর্যন্ত সত্যিকার অর্থে পুনর্জীবিত হয়নি। তবে ইতিমধ্যে আমরা নানা ধরনের গবেষণা, নানা ধরনের বিষয় দেখেছি যে ওই আগের মতো একেবারেই হয়তো হুবহু তৈরি করা যাবে সেটা সম্ভবপর না, সেটা কোথাও কোনো দেশেই হয় না। আজকে ধরেন যে 500 বছর আগে ইউরোপে যে ধরনের তারা হয়তো সামগ্রী তৈরি করতো, সেটা হয়তো আজকে তারা পারবে না, ওই আর্টটা ভুলে গেছে ইত্যাদি। আমরা হয়তো সেটা পারবো না। আর একটা আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে এই যে আমরা বলে থাকি যে মুসলিম মানেই হচ্ছে এই একটা বিশেষ তুলার থেকে তৈরি করা সুতা থেকে মুসলিম করতে হবে। তা আনফর্চুনেটলি আমরা সেই তুলা গাছটা হারিয়ে ফেলেছি, যা হয় আর কি। আপনি যদি এটা চাষবাস না করেন, যখন আমাদের এখানে আমাদের দেশে এখন বাংলাদেশের বর্তমান ধানের অবস্থা কি, আজ থেকে 50 বছর বা 100 বছরে আগে যে সমস্ত ধান হতো এখন তো একটাও নাই।
এখন আমরা ধরে নিয়েছি যে এগুলোর বীজ কোথাও না কোথাও সংরক্ষিত হচ্ছে, কিন্তু আদৌ হচ্ছে কিনা আমরা জানি না। কাজে এখন যদি আমরা বলি যে 100 বছর আগে যে ধানটা হতো, যে চালটা হতো, সেটা আমি খেতে চাই, হয়তো আমরা পাবো না, কারণ সেই বীজ আর নাই। একই অনুরূপভাবে এই তুলার এই বীজটাও আমরা হারিয়ে ফেলেছি। হয়তো এখন কোথাও কোথাও খোঁজখবর পড়লে হয়তো সিমিলার কিছু পাবো, হয়তো আগের মতো পাবো না। তো সেই কারণে আমরা সেই একেবারে সেই ক্লাসিক্যাল মসলিন কাপড় হয়তো আর তৈরি করতে পারবো না, কারণ এটা এতই সূক্ষ্ম। হয়তো মেশিন টেশিন ইত্যাদি দিয়ে অনেক কিছু করতে হবে, কিন্তু মেশিন দিয়ে তৈরি করলে তো তার স্পেশালিটি থাকবে না। কারণ মসলিন মানে হচ্ছে হাত দিয়ে তৈরি করা কাপড়। আমাদের কিন্তু সেটাই করতে হবে যদি থেকে আমরা সেই পিউরিটিটা রাখতে চাই। তো আর যদি না রাখতে চাই তাহলে একটু ডিফারেন্ট। তো আমরা মনে করি যে হয়তো সেই পিউরিটি বা সেই অতীতে হুবহু ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এটা একটা আমাদের যে জাতীয় ঐতিহ্য, এটা নিয়ে আমরা বড়াই করে থাকি। এটাকে আমরা ডেফিনেটলি কোনো না কোনোভাবে এটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। হুবহু না হলেও এই নামটা, এই কাপড়টা, বিশেষ করে এর যে বিভিন্ন ধরনের নকশা, যার একটা ভ্যারাইটি আমরা জানি জামদানি এখন আমাদের অনেক পপুলার, অনেক কিছু হয়েছে। কি তেমনি মুসলিমেরও আরও অনেকগুলো আছে যেগুলো খুবই ইজিলি জনপ্রিয় করা যেতে পারে, এবং এগুলোকে আমরা বাজারে বিক্রিও করতে পারবো। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে যে আগেকার দিনে যেমন ধরেন যে ধনী ব্যক্তি ইত্যাদির সংখ্যা খুবই সীমিত ছিল, আজকাল কিন্তু সেই তুলনায় আমাদের ধনী সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, কোটিপতি এখন ঢাকা শহরেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং বাজারের অভাব হবে না। তবে আমরা যদি সেই খুব পিউরিটি কথা চিন্তা করি তাহলে হয়তো মার খেয়ে যাবো, কিন্তু একটা কম্প্রোমাইজ করে এটাকে আমরা আগে নিয়ে যেতে পারবো। একই সাথে যে অতীতে যে শিল্প ছিল, যে নকশা ছিল, যে বিউটি ছিল, সেগুলোকে আমরা ধরতে পারবো, এবং আমরা 8-10টা কাপড়ের মতো এটাও পরবো। হ্যাঁ, আমরা যেমন জামদানি পরতেছি, আমরা যেমন সিল্ক পরতেছি, বেনারসি পরতেছি, এটাও পরবো, কিন্তু এটাকে আমাদের বিশেষভাবে ধরে রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের ইতিহাস, এবং এই ঐতিহ্যটাকে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক উৎসাহ দেবে, অনুপ্রেরণা দেবে। একই সাথে আমাদের অর্থ আসবে যদি এটাকে আমরা পুনর্জীবন করতে পারি। ধন্যবাদ। ফজল লতিফ চৌধুরী, আপনার কাছে আসবো। বাংলাদেশ জাতীয় জাদুঘর আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার অন্যতম একটা শ্রেষ্ঠতম স্থান। আপনারা এই উদ্যোগটার সাথে কেন যুক্ত হলেন, একটু যদি আপনি সেই প্রেক্ষিতটা একটু বলেন, কেন এবং কিভাবে যুক্ত হলেন? নিজে বলেছেন যে জাতীয় জাদুঘর ঐতিহ্যকে ধারণ করে, বহন করে, লালন করে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। যখন দৃক আমাদের কাছে এসছে, এবং আমি বলবো যে আমাদের কাছে এসছে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর স্বয়ং একটি চিঠি লিখে আমাদেরকে, যেহেতু জাদুঘরটি পরিচালিত হয় একটি ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণে, উনি বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন আমরা দৃকের সঙ্গে সহযোগিতা করি এবং অংশীদার হয়ে এতে যা করার করি। তো জাদুঘরের প্রেক্ষাপটটা ছিল এরকম, জাদুঘর তো শুধুমাত্র অনেকগুলো অবজেক্ট সংগ্রহ করে ডিসপ্লে করার জায়গা না, সেই দিন আর নেই। জাদুঘর এখন রিসার্চ করবে, এবং রিসার্চ করে মানুষকে জানাবে, ইতিহাসকে উদ্ঘাটন করবে, জানাবে, এবং মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করবে তার ইতিহাস সম্পর্কে। সেই প্রেক্ষাপট থেকে আমরা দৃকের সঙ্গে আজকে প্রায় 2.5 বছর আগে সম্পৃক্ত হই। অর্থাৎ দৃক যখন রিসার্চটা শুরু করেছে তার সেই সময় থেকে, কিছুটা করার পরে থেকে আমরা একসঙ্গে আছি। এবং আমরা যখন কাজ করতে শুরু করলাম তখন দেখতে পেলাম, দৃক আপনারা জানেন সে তাদের জনপ্রিয়তা হচ্ছে পিকচার গ্যালারি, সবাই দৃক মানে ছবি, কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা অ্যাজ এন ইনস্টিটিউশন তাদের সেই ক্যাপাবিলিটি হয়েছে যে তারা এই ধরনের এই ইতিহাস, যে ইতিহাস হয়তো 500 বছর বা 1000 বা 2000 বছরের ইতিহাস, সেটাকে এক্সপ্লোর করে বাংলাদেশের কোথায় কোথায় মুসলিম হতো, কোথায় এখনও মুসলিমের তাঁতির হয়তো একজন আছে, সেগুলি তারা খুঁজে বের করছে। এবং তখন আমরা তাদের উপরে আমাদের পূর্ণ আস্থা এলো, এবং আমরা ভাবলাম যে হ্যাঁ, কয়েকটি জিনিস ভাবলাম যে হ্যাঁ, মুসলিমকে ফিরিয়ে আনা সম্ভব, এবং দৃকের সঙ্গে যে অংশীদারিত্বের কথা আমরা ভাবছি সেটিতে আমরা লাভবান হব এই জন্যে যে আমাদের সেই রিসার্চ ক্যাপাবিলিটি ছিল না। এবং 3 নম্বর, জাদুঘরের কাজ হচ্ছে যেভাবে দৃক চাইছিল একটা মুসলিম উৎসব করা, সেটি আস্তে আস্তে আইডিয়াগুলো এসছে, এবং আমরা বুঝতে পারলাম যদি আমরা একটা রিয়েল একটা সচেতনামূলক
মূলক একটা ফেস্টিভ্যাল করতে পারি যার অনেকগুলি অঙ্গ থাকবে, সেই ক্ষেত্রে সারা দেশের মানুষ জানবে এবং বিশ্ব জানবে যে মসলিনের কথা, ইতিহাসের কথা, এবং আমরা সচেতন হব যে এটা হয়তো বা কঠিন কিন্তু অসম্ভব নয় যে মুসলিমকে ফিরিয়ে আনা, মুসলিমের ঐতিহ্যকে ফিরিয়ে আনা, এবং মুসলিমদের যে মিথ বা লিজেন্ড আছে সেটাকে আমরা হয়তো বা পুনর্জাগরণ করতে পারবো। এবং জাতীয় জাদুঘর আস্তে আস্তে যতই দিন গেছে 2014 থেকে শুরু করে গত 5ই ফেব্রুয়ারি মুসলিম ফেস্টিভ্যাল পর্যন্ত আমরা ক্রমশ জড়িয়ে পড়েছি। এবং দিকের সাইফুল ইসলাম সাহেব আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যে আমরা তাদের পাশাপাশি আমাদের আগ্রহ বেড়েছে এবং কিভাবে কত আঙ্গিকে আমরা জাদুঘরে মুসলিম কেনার ব্যবস্থা করেছি। ওনারা যেভাবে করতে চেয়েছেন সেইভাবে আমরা এটাকে একটা জাতীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি, যাতে মানুষের মধ্যে একটা মেসেজ চলে যায় যে মুসলিম ওয়াজ দেয়ার, এই হচ্ছে মুসলিমের প্রকৃত ইতিহাস, এবং এই ইতিহাসকে আমরা পুনরুদ্ধার করতে পারি। আমরা অনুমান করি যে 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত মুসলিম হতো, এরপরে আর হয়নি। এবং আমরা বলবো যে এই যে আমরা সম্পৃক্ত হলাম, এবং গত 5ই ফেব্রুয়ারি থেকে মুসলিম উৎসব হয়েছে, মুসলিম প্রদর্শনী শুরু হয়েছে জাতীয় জাদুঘরে, যেটা মার্চের 3 তারিখ পর্যন্ত চলবে। আহসান মঞ্জিলে চমৎকার একটি মুসলিম সন্ধ্যা দিক উপহার দিয়েছে। আমরা মুসলিমদের উপরে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছি, একটা অসম্ভব সুন্দর একটি ডকুমেন্টারি বই হয়েছে, একটা ফিল্ম হয়েছে, এবং পত্রপত্রিকাগুলো এত সুন্দরভাবে, মিডিয়া এত সুন্দরভাবে সাড়া দিয়েছে যে আমরা মনে করি যে এই মেসেজটা অন্তত পক্ষে আমরা সারা সমাজের মধ্যে ছড়িয়ে যেতে পেরেছে যে হ্যাঁ, মুসলিমের পুনরুজ্জাগরণ সম্ভব। এবং যে প্রদর্শনীটা চলছে, যেই দেখছে তারাই বলছে যে হ্যাঁ, তারা এখন কনভিন্স, তারা এতদিনে যেটাকে গল্প মনে হতো, গাল গল্প মনে হতো, এখন সেটাকে তারা ইতিহাস হিসাবে বিশ্বাস করছে। এবং সবাই, তুলা উন্নয়ন বোর্ড, হ্যান্ডলুম বোর্ড, যারা স্টেক হোল্ডার্স, তারাও এগিয়ে আসছে। সবার এখন একটি প্রশ্ন, হোয়াট ইজ নেক্সট, এরপরে কি? ধন্যবাদ সাইফুল ইসলাম, আবার আপনার কাছে আসবো। এই যে প্রদর্শনীটা হচ্ছে, মানে আমার খুব একটা বিস্তারিতভাবে প্রদর্শনীটা ঘুরে দেখার সময় এখনো হয়নি, নিশ্চয়ই দেখব, কিন্তু একটু ঘুরেছিলাম আমি। তাতে যেটা আমার মনে হলো যে একটা পরিবেশ তৈরি করতে চেয়েছেন আপনারা, সেই মনে হচ্ছিল যেন সেই ইতিহাসের সেই সময়টায় আমরা চলে যাচ্ছি, এরকম একটা এইরকম কিন্তু আর জাদুঘরের অন্যান্য প্রদর্শনীগুলোতে আমরা সেরকম দেখিনি। তা আপনি একটু প্রদর্শনীটা নিয়ে একটু বিস্তারিত বলবেন যে দর্শকরা ওখানে গেলে কি দেখতে পাবে? নিশ্চয়ই। সবচেয়ে প্রথম বলবো যে প্রদর্শনী হচ্ছে একটি অংশ, যেটা ফাজল লতিফ চৌধুরী সাহেব বলেছেন। তার সাথে আমাদের যেই মুসলিম নাইট, আমাদের যে বই, আমাদের যে একটা শিশুদের জন্য একটা কমিক বই আমরা বের করছি, একটা ছবি, এটার মূল উদ্দেশ্যটা ছিল যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গল্প শুনে, এবং কেউ পছন্দ করে একটা বই নিয়ে বসতে, কেউ পছন্দ করে একটা এক্সিবিশনে যেতে, কেউ পছন্দ করে আসলে কাপড়টা দেখতে। তো এই সব কিছুকে আমরা একসাথে করার জন্যে আমরা কি করলাম, বিভিন্ন ধরনের আমাদের এই টাস্কগুলো নিলাম। এর ভিতরে যেটি প্রদর্শনীটি আছে, সেখানে সবচেয়ে আগে মনে হলো যে আমরা মুসলিমের গল্প যখন বলতে গেলাম, তখন আমাদের কোনো গল্প নেই, আমাদের কোনো বই নেই। আমাদের প্রফেসর করিম সাহেবের একটি বই আছেন 1963 সালের, সেটা ছাড়া আর কিছু আর্টিকেল আছে। তো মনে হলো যে আমাদের এখানেই এইটার এই মুসলিমটা হয়েছে, আমাদের এখান থেকে এত সুনাম হয়েছে, আমাদের ফাঁকা কেন এই জায়গাটা? তখন আমরা ভাবলাম আরেকটি জিনিস, যে মুসলিম নিয়ে অনেক ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা আছে। কেউ আজকাল এই সুতোর কাপড়ের সাথে সিল্ক যখন দেয় তখন এটাকে মাসলিন বলে, কেউ আবার ওইটার সাথে যদি সিনথেটিক দেয় তখন আবার মাসলিন বলে, কেউ আবার আপনার শুধু সিল্কের সাথে যখন হয় তখন মাসলিন বলে। এটা শুধু আমাদের দেশে নয়, এটা বিদেশে, আপনার এই ভারতে একটি বড় ব্যবসা করছে আপনার এই মুসলিম নামে। তারা কাপড়টা বানায় এবং কাপড়টা বানিয়ে অনেক দেশে তারা বিক্রি করে, এবং কয়েকশো কোটি টাকার ব্যবসা এটা। তখন মনে হলো যে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে মুসলিমটাকে ভালো করে বোঝাতে হবে, এটা কোথা থেকে আসছে এবং এটা গল্পটা কিভাবে এই আপনার এই জিনিসটা বানানো হতো, তারপরে এটাতে কি দক্ষতাটা ছিল, এটা একটি আমাদের কারণ ছিল। দ্বিতীয় জিনিস আমরা একটা বড় জনশ্রুতি যেটা মুসলিম সম্পর্কে আমাদের দর্শকদের আছে, যে একটি ম্যাচের বাক্সের মধ্যে একটা শাড়ি ভরে দেওয়া যেত, এত সূক্ষ্ম কাজ, এত সূক্ষ্ম কাজ ছিল, এবং আংটির ভিতর দিয়ে যেত। আংটির ভিতর দিয়ে আমি দেখেছি
এটা আপনার মুর্শিদাবাদে আমি দেখেছি জগৎ সেত একজন ভদ্রলোক, ওনার বাসায় একটি শাড়ি 7টি আংটির ভিতর দিয়ে যাচ্ছে, মানে 7 জায়গায়, ছোট আংটি একদম আপনার, সেটা গেছে। আমি ম্যাচ বক্সটি দেখিনি, কিন্তু আমি একটা জায়গায় ইউরোপে দেখেছি যেখানে আপনার 7 পল্লা মুসলিম রেখেও একটা বই পড়া যাচ্ছে। হ্যাঁ, তো এর মানে এর সূক্ষ্মতা নিয়ে আমার মনে হয় যে কোনো ডাউট নেই যে এটা সূক্ষ্ম জিনিস এবং এটা অসাধারণ জিনিস। তো আমরা তখন ভাবলাম যে এই গল্পের ভিতরে আমাদের বলতে হবে সর্বপ্রথম যে মুসলিম জিনিসটা কি, এই যে গাছটা এটা কোথা থেকে, এবং যেটা প্রফেসর শরীফুদ্দীন সাহেব বললেন যে এই গাছটি হারিয়ে গেছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গাছ এনেছি এবং তুলা উন্নয়ন বোর্ডের সাথে কাজ করে আমাদের এখন যেই গাছটি আমরা প্রদর্শনীতে রেখেছি সেটা খুবই কাছাকাছি আপনার মুসলিমের গাছের সাথে, যেটা পুটিকা পাশ বলা হতো। আমরা সেই গাছের গোড়া থেকে শুরু করলাম, তারপরে আমরা গেলাম যে এখানে আপনার কিভাবে এটা বানানো হতো। অসাধারণ জিনিস যে মুসলিমের তুলোটাকে আপনার বোয়াল মাছের দাঁত দিয়ে আঁচড়ানো হতো, এবং 1 কেজি আপনার যদি মুসলিম তুলো হতো, শেষে গিয়ে 8 গ্রাম মুসলিম বের হতো ওইটা থেকে। এর মানে বাকি কত কিছু তারা ফেলে দিত। তো এই ধরনের গল্প, তারপরে নৌকায় গিয়ে যেটা বললেন যে মহিলারা সুতোর কাটানি করতেন বিশেষ তাপমাত্রায়, বিশেষ তাপমাত্রায় এবং বিশেষ সময় সকালে এবং সন্ধ্যায়, এবং তার সাথে আপনার নদীতে আপনার নৌকাটাকে বেঁধে সেটা করতে হতো। সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছি। আমরা তারপরে চলে যাই মুসলিম আমাদের দেশে যেটা নেই, বিদেশ থেকে আমরা এনেছি আপনার 11-12টা একেবারে মানে জেনুইন মসলিন এনেছি আপনার বিভিন্ন দেশ থেকে, সেটা আমরা রেখেছি। তার সাথে আমরা এটাও রেখেছি যে বিভিন্ন দেশে যে মসলিন পরে ইমিটেশন হিসেবে বানাতো, যেরকম ইউরোপে বানাতো, সুইজারল্যান্ড বানাতো, ফ্রান্স বানাতো, জার্মানি বানাতো, সেগুলিও রেখেছি যে এই মসলিনের নামটা কিভাবে ভাঙা হতো। তো আমরা সেটাকেও রেখেছি। আর শেষে আমরা যেটা করেছি সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের তাঁতিদের ভিতরে সেই দক্ষতাটা এখনও আছে, যে ওই সূক্ষ্ম সুতো নিয়ে সেই নকশাগুলো নিয়ে আপনার ওই কাপড় বুননটা করতে পারবে। আমার মনে হয় এই দক্ষতাটা আজ যদি 50 বছর যায় হয়তো এটা হারিয়ে যাবে, কিন্তু এখনও আমাদের ভিতরে আছে। এবং তাদের হাতে বানানো 300 কাউন্ট যেটা বলে, কারণ মুসলিম বলা হতো যে 250 কাউন্ট থেকে শুরু হয়, তো সেই হিসেবে আমরা 300 কাউন্টে রেখেছি। তাহলে গল্পটা আপনার একদম তুলোর গোড়া থেকে নিয়ে বানানো, তার সাথে ওই মিথগুলো যে নৌকায় এগুলো যে হতো কাটানি, তার থেকে আপনার আসল মুসলিম, আর শেষে গিয়ে আমাদের বানানো মুসলিম, যেটাকে আমরা মুসলিম রিভাইভালের জন্য বলছি যে এটা সম্ভব। আমাদের এখন গাছটি খুব কাছাকাছি চলে আসছে। আমরা যদি আরেকটু চেষ্টা করি, তুলো উন্নয়ন বোর্ড, সরকার, বিভিন্ন ফ্যাশন হাউসের সাথে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমার মনে হয় যে আমরা খুব কাছাকাছি পৌঁছে যাব। একটু যোগ করতে পারি মোর্শেদ ভাই, যে আপনি অ্যাম্বিয়েন্সের পরিবেশের কথা বলছিলেন, যে এইভাবে কিউরেট করা হয়েছে গত 100 বছরের জাদুঘরের ইতিহাসে এত সুন্দরভাবে কোনো প্রদর্শনী করা হয়নি। যেহেতু এটা একটা অজানা ইতিহাসের দিকে যাত্রা, কিউরেটিংয়ের সময় জায়গাটা একটা অন্ধকার জায়গা দিয়ে আমরা ঢুকছি, সম্পূর্ণ কালো। এবং যেহেতু মুসলিমদের সঙ্গে শীতলক্ষার পানির একটা যোগসূত্র, আপনি পানির যে দর্শক যাবেন সে অন্ধকারে যাওয়ার সময় একদিকে মুসলিমের সুতো ঝুলছে আর কুলো কুলো পানির কন্টিনিউয়াস আওয়াজ শুনতে পাচ্ছি। সুতরাং এই আলো আধারের যে একটা অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে, যাতে বোঝা যায় যে আমাদের যাত্রাটা কিন্তু একটা গভীর অতীতের দিকে, যে অতীত অনেক বেশি আমাদের ইতিহাসে প্রথিত। এবং প্রতিটা জিনিস, যেমন বল মাছের কাটার কথা বললেন সাইফুল ইসলাম সাহেব, সেই সঙ্গে মুসলিম তুলো রক্ষা করা হতো চিতল মাছের চামড়ার মধ্যে, অথবা কুচ্চা মাছ যেটাকে আমরা বলি তার চামড়ার মধ্যে, সেই মাছটা জীবন্ত রাখা হয়েছে যে মানুষ দেখতে পারে। এবং এই ধরনের অসংখ্য এলিমেন্ট, মানে গল্পটাকে সম্পূর্ণ করবার জন্য যা দরকার, ব্রিক অত্যন্ত সাফল্যের সঙ্গে সেই প্রত্যেকটা এলিমেন্টকে এনেছে। এটা আমি বলবো যে আমাদের যারা আমরা জাদুঘর চালাই, কিউরেট করি, তাদের জন্য বিরাট শিক্ষণীয় ব্যাপার, যে ইচ্ছা করলে একটা প্রদর্শনী করা যায় না, এর পিছনে একটা গভীর একটা গবেষণার, চিন্তা এবং কল্পনার প্রয়োজন আছে, যে কল্পনা মানুষকে মুগ্ধ করবে। এবং সবচেয়ে বড় কথা সাইফুল ইসলাম সাহেব বলতে হয়তো ভুলেই গেলেন যে সেখানে কিন্তু 2টি শাড়ি আছে, একটি প্লেন এবং একটি মোটিফলা, যার দুটি 300 কাউন্টের সুতায়। আমরা খাঁটি মুসলিম বলবো, যেটা ওনার কাছ থেকে শিখেছি আমরা, যে যখন মুসলিমরা কমপক্ষে 300 কাউন্টের সুতা হবে, সেই রকম 2টো শাড়ি বোনা হয়েছে
হালে সে দুটো অত্যন্ত চমৎকার মানে করে এটা রিসেন্টলি বানা হয়েছে। বানানো হয়েছে, রাখা আচ্ছা। হয়েছে। জি। চমৎকার। তাহলে আমি ডক্টর শরীফুদ্দীন আহমেদ আপনার কাছে আবার আসবো। এই দুটো শাড়ি তো যদি বোনা হয়ে থাকে এবং যেটা আমরা আলোচনা করছি যে কাছাকাছি তুলোর ওটাও পাওয়া গেছে, সব মিলিয়ে আপনি কি মনে করেন, আমরা কি আগামীতে আসলেই আবার পুনরুজ্জীবিত করা যাবে এটাকে? আমি একটা বিশেষ দৃষ্টিকোণ নিয়ে একটু আলোচনাটা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি আমরা একটা নতুন জাতি, এখন আমরা স্বাধীন জাতি, আমরা বাংলাদেশি, আমরা 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এই পেয়েছি। আমরা কিন্তু আসলে আমাদের অতীতকে পেয়েছি। এখন আমাদের যে নিজস্ব যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে আরও নতুন করে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি। তো সুতরাং এখন আমাদেরকে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে অনেকগুলো কারণে। আমাদের দীর্ঘমেয়াদী স্বাধীনতা থাকবে, আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকব, তার জন্য কিন্তু কতগুলো উপকরণ দরকার। সেই উপকরণ, একটা বড় উপকরণ হচ্ছে আমার ঐতিহ্য। ঐতিহ্যই আপনাকে শক্তি দেবে আপনাকে স্বাধীনভাবে চলতে, সব কিছু প্রতিহত করতে, আপনার শত্রুকে চিনতে। কতগুলো জিনিস নিয়ে বড়াই করতে শিখতে হবে, অহংকার শিখতে হবে, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ জানেন যে রাজনীতি বা দেশের ভূত ভবিষ্যৎ কেউ কিছু বলতে পারে না, এটাকে আমরা সাবধান হতে পারি। তো সেইখানে একটা বড় উপকরণ হচ্ছে যে আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানি, আমাদের কি দিয়েছি আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে এ ধরনের শিল্প, এ ধরনের কর্মসূচি আছে তাই না, আমাদের ভাষা আছে, আমাদের সঙ্গীত আছে, আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আছে। এইগুলোকে কিন্তু আমাদেরকে এখন মূলধন করতে হবে। টাইম এসেছে যে আমরা এই মূলধন না করে আমরা কিন্তু আগাতে পারবো না। কারণ রাজনীতি অনেক সময় নরম হয়, জটিল হয়, অনেক কিছুর দিকে চলে যেতে পারে। কিন্তু আপনার যদি কতগুলো মৌলিক উপকরণ আপনার শক্তি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ভেঙে পড়বো না। তো সেই জন্যে এই মুসলিমের পুনর্জীবন তার একটা বিরাট বড় রকমের শক্তি হতে পারে। এবং আরও কথা যে এটা কিন্তু আমাদেরকে নানাভাবে লাভবানও করতে পারে। একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদের যে ভাবমূর্তি আছে এটাকে আবার নতুন করে তৈরি করতে পারবো, যে আমরা সেই জাতি, আমরা সেই মানুষ, যে সেই অতীত তোমার সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে এই একদম কুইন ভিক্টোরিয়ার আমল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে হাজার বছর ধরে এই মুসলিম কাপড় তৈরি করেছিলাম। আপনারা জানেন যে ভিক্টোরিয়ার সময় লন্ডনে যে তোমার এক্সিবিশন হয়েছিল, তাতে যে মুসলিম ঢাকা থেকে গেছিল সেটা সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল এবং লন্ডনের সমস্ত পত্রপত্রিকাতে বিশেষভাবে এটা সম্পর্কে আলোচনা হয়েছে। এটা একটা বিরাট অহংকারের বিষয়, বিশাল গর্বের বিষয়। সেইটাকে আমরা মূলধন করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, যাতে বিশ্ব দরবারে আমাদের একটা ভাবমূর্তি হবে এবং এটাকে আমরা কাজে লাগাতে পারবো। এখন শুধুমাত্র কথাবার্তা, গাল গল্প, এরকম বড় বড় কথা বলে তো হবে না, আমাদেরকে এটা বাস্তবে কিছু করতে হবে। তা আমি যেটা প্রথমেই বলেছি যে বাস্তবে করতে গেলে আমাদের হয়তো কিছু কোথাও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, কিছু ছাড় দিতে হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু মুসলিমটা কি আসলে? মুসলিম তো একটা বস্ত্র, এটা পরিধান করে, এটা একটা বিশেষ কোয়ালিটির, এটার কতগুলো আকর্ষণ আছে, সেই জিনিসটা আছে। আমাদের মুসলিম, উনি যেমন কিছুক্ষণ আগে বললেন যে মুসলিম নাম করে অন্য একটি দেশ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, সেটা আমরা তো করতে পারি। আমাদেরই এটা করার প্রধান উদ্দেশ্য করা উচিত এবং আমরা এই সুযোগটা কেন হারাবো আর কি। আপনি যেমন ধরেন জামদানি পৃথিবীতে যত লোকই বানাক না কেন, যাই বানাক না কেন, যতক্ষণ না পর্যন্ত ক্রেতা শুনবে যেটা ঢাকার জামদানি, ততক্ষণ সেটা কিনবে না। সেটা এখন লখনৌ থেকে তৈরি হোক আর কাশ্মীর তৈরি হোক, ডাজন্ট ম্যাটার। যখনই আপনি বলবেন যে এটা হচ্ছে ঢাকাই জামদানি, তখনই ক্রেতা দেখবেন, আর কিছু জিজ্ঞেস করবে না, সে দাম নিয়ে চলে যাবে। তো আমাদের মুসলিমটা তো আমাদের ঢাকাই মুসলিম কিন্তু সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে ঢাকাই মুসলিম হিসাবে, অন্য কোনো মুসলিম হিসাবে না। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি ডক্টর হুসনা পারভিন নূর বলছি, বিসিএসআর ল্যাবরেটরি ঢাকার পরিচালক। জি, আমি যেটা সায়েন্স ল্যাবরেটরি বলা হয়, নিক নেম অ্যাকচুয়ালি। বলুন। আমি মুসলিম ব্যাপার শুনে এই প্রোগ্রামটা দেখছিলাম, কোয়াইট ইন্টারেস্টিং, বিকজ আমিও নিজেও মুসলিম ব্যবহার করি কিনে। কিন্তু যে হিস্ট্রিটা বললেন এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব ড্রিকের, ইটস কোয়াইট ইন্টারেস্টিং।
তো ওনারা বলছেন যে একটা গাছ ওনারা পেয়েছেন, মানে প্রবাবলি নট এক্স্যাক্টলি দ্য সেম ওয়ান, অনেক আগের কার, তবু কাছাকাছি একটা জেনেটিক ইসের। তো আমাদের এখানে একটা আপনার সায়েন্টিফিক ওয়েতে আমরা একটা টিস্যু কালচার বলি, এটাকে টিস্যু কালচারের মাধ্যমে মাস প্রোপাগেশন সম্ভব হয়। তো যদি এটা আমাদের সাথে বিসিএসআর সাথে যোগাযোগ করা হয়, উই ক্যান ট্রাই ওয়েদার উই ক্যান ডেভেলপ দিস নোডাল টিস্যু কালচারের মাধ্যমে যদি আমরা এটা বাড়াতে পারি, গাছটাকে যদি বিস্তৃত করতে পারি, হয়তো মসলিনের গাছ তুলাটা আমরা আরো পাবো। যদিও আপনার তুলা বোর্ড আছে, বাট আমি জানি না ওনারা টিস্যু কালচার করেন কিনা, বাট দিস ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল ইন বিসিএসআইআর। তো সেই জন্য আমার কাছে মনে হলো যে আমি একটু বলি যে সো দ্যাট আমরা একটু, আমি যাব এটা এই ফ্যাশন এই শোটা দেখতে যাব, আর দ্রিকের সাথেও যোগাযোগ করতে পারি। আপনারাও যদি যোগাযোগ করেন তাহলে খুব ভালো, এটা আমাদের দেশের জন্য প্রয়োজন বলে আমি একটা দেশের নাগরিক হিসাবে এই কথাটা বললাম অ্যাজ এ সায়েন্টিস্ট। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইমিটেশন হচ্ছে, সেই ইমিটেশনটাও এটা যেহেতু সুতোর, এটা কটন, এটা কটন নাকি ইমিটেশন কোনো অন্য কোনো ফ্যাব্রিক, সেটাও কিন্তু আমরা এখানে টেস্ট ফ্যাসিলিটি আমাদের আছে, আমরা এটা বের করে ফেলতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। করতে পারি। জি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে টিস্যু কালচারের বিষয়টি আমরা অলরেডি আমাদের কাছে লিখিত দরখাস্ত এসছে যে আমরা যেন আমাদের যে মসলিন জাদুঘরে সংরক্ষিত আছে তার থেকে যেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি দেই, যেন ওটা অ্যানালাইজ করে তারা দেখতে পারেন যে মানে টিস্যু মানে কোনো হাইব্রিড ক্যাটাগরি কোনো কিছু উৎপাদন করা যায় কিনা, সেটা কাজ চলছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাজারে যে মসলিন পাওয়া যায় সেই মসলিনটা আসলে সুতির মসলিন নয়, সেটা পলিয়েস্টার জাতীয় বা সিল্কের মসলিন, মানে ফাইন উইভিং, কিন্তু মেটেরিয়ালটা সিল্ক। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে প্রফেসর শরীফুদ্দিন যেটা বললেন তার অপারেশনাল সাইডটাতে একটু বলতে যাচ্ছিলাম যে আমাদের সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং 2014 সালে বস্ত্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে মুসলিমের পুনরুজ্জীবনের জন্য যা করা দরকার সেটা যেন করা হয়। তুলা উন্নয়ন বোর্ড কাজ করছে। এখন আমরা মুসলিম উৎসবের একটা অন্যতম জিনিস ছিল 7ই মার্চ সারাদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনার, 4টা সেশনের সেমিনার হয়েছে দেশ বিদেশের, বেশিরভাগ বিদেশের 7ই ফেব্রুয়ারি হয়েছে, দুঃখিত। এবং সেখানে আমাদের অনেকগুলি সাজেশন আছে। একটি সাজেশন বেরিয়ে এসছে 4-5টা, যে মুসলিমকে রিভাইভাল করতে হলে, পুনরুজ্জীবন কথাটা আমরা ব্যবহার করেছি, যে আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে। লন্ডনে মুসলিম ট্রাস্ট আছে, বাংলাদেশে কাউন্সিল করতে হবে বা ট্রাস্ট করতে হবে, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে এবং সেখানে হয়তো দ্রিকের একটা লিডারশিপ থাকতে পারে, 1 নম্বর। 2 নম্বর আমরা চিহ্নিত করেছি অন্তত 2 বছরের জন্য একদম সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রিসার্চ গবেষণা করবার মতো 10 কোটি বা 15 কোটি টাকার পরিমাণ খুব বেশি না, এই পরিমাণ তহবিল এর সংস্থান থাকতে হবে এবং এই জায়গাতে কোনো কার্পণ্য করা যাবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে মুসলিমকে রিভাইভ করা সম্ভব এবং আমরা এই 2 বছরে 17-18 সাল পর্যন্ত আমরা চেষ্টা করে দেখব এই 20 কোটি বা 15 কোটি বা 10 কোটি টাকা দিয়ে গবেষণা করব। 3 নম্বর হচ্ছে, এটা গেল গবেষণার সাইড। একই সঙ্গে যতটুকু ক্যাপাসিটি আমরা অর্জন করেছি, দিক অর্জন করেছে, দিক অলরেডি আমরা 2-3টা শাড়ি কাপড় আমরা বুনেছি, দুটোতে ডিসপ্লেতে আছে। এখন এটার কন্টিনিউশন আমাদের রাখতে হবে, অর্থাৎ যারা যে তাঁতিরাই এটা সূক্ষ্ম এই সুতাটা তৈরি করতে পেরেছে, একটা গ্রুপ ওই সূক্ষ্ম সুতা তৈরি করতে পেরেছে, আরেকটা গ্রুপ সেটাকে বয়ন করে বস্ত্রে পরিণত করতে পেরেছে। এই প্র্যাকটিসটা চালু করে আমাদের যে করণ কৌশলটা, যে দক্ষতাটা ছিল বিশেষ তাঁতে গোষ্ঠীর মধ্যে, সেটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং এরপরে ডক্টর শরীফ উল্লেখ করেছেন যে ডিমান্ড সাপ্লাই প্রশ্ন আছে এবং দ্রিক আরঙের সহায়তায় মুসলিম ইভিনিংয়ে দেখিয়েছে যে মুসলিমের আধুনিক ব্যবহার কি হতে পারে, সেটাকে যতটুকুই পারা যায় সীমিত পরিসরে হলেও যেভাবে তৈরি করা হচ্ছে নিউ মসলিন, আমরা বলছি এটাকে নিউ মসলিন, এই নিউ মসলিনটাকে এই আরং বা এই ধরনের সংস্থার মাধ্যমে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে একটা চাহিদা বাজারে তৈরি হয়। কারণ আমরা খুবই বিশ্বাসী, আমাদের আস্থা আছে যে যদি আমরা গবেষণাটা চালিয়ে যেতে পারি, প্রাতিষ্ঠানিক কাঠামো হয়, এবং আমার ধারণা সরকার শিগগিরই এগিয়ে আসবেন,
একটা কিছু করার জন্য, এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করব, সবাই মিলে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা আমার বিশ্বাস যে 18 সাল নাগাদ যেটা আজকে মনে হচ্ছে স্বপ্ন, এই স্বপ্নটা স্বপ্ন থাকবে না, বাস্তবে পরিণত হবে। জি, ডক্টর শরীফুদ্দিন, আপনি যে বলছিলেন যেটা, আমি যেটা একটু কন্টিনিউ করতে চাই এইভাবেই, যে গবেষণা খুবই জরুরি, বিভিন্ন দিকে গবেষণা করতে হবে, এবং এটার যে চাহিদা মার্কেট আছে এটা স্টাডি করতে হবে। আর আমি আরেকটা কথা বলি যে 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরিতে সবচেয়ে বেশি যারা গ্রাহক ছিল আমাদের ভারতবর্ষের বাইরে, তারা তো ইউরোপিয়ানসরা এবং আমাদের এখানে ইংরেজরা ছিল। তারা যে এখান থেকে মুসলিম নিয়ে যেত, তারা যে শুধু বিশাল একটা কাপড় নিয়ে চলে যাচ্ছে তাও না, তারা কিন্তু এখানে স্পেসিফিক অর্ডার দিয়ে নিয়ে যেত। এবং এখানে তারা রুমাল বের করতো, মুসলিমের রুমাল। তারা এটা তোমার তাদের ড্রেসিং টেবিলে ঢাকনার জন্য কিছু কাজ করতো। যারা সার্টেন টুপি, পাগড়ি, অনেক কিছু জিনিস ছিল আর কি। সুতরাং এটা যে একটা এরকম বিশাল একটা এক্সপেন্সিভ হয়ে যাবে, মাত্র গুটিগত লোক থাকবে তা না কিন্তু। আর এখন তো আমরা এটাকে নানাভাবে ব্যবহার করতে পারি। এমনকি আপনার মোবাইল সেটের এটা একটা কাভার হিসাবেও ব্যবহার করতে পারবেন, যে আপনার একটা মসলিনের কাভার আছে স্মার্টফোনের মধ্যে, এটা দারুণভাবে চলবে এবং খুবই ভালো চলবে। আমরা দেখেন এখন কি সব বাজে বাজে জিনিস ব্যবহার করতেছি স্মার্টফোনের ঢাকনা হিসাবে, তখন আমরা মসলিন ব্যবহার করব। তো সুতরাং এটার একটা অফুরন্ত সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা আমাদের দুঃখের সাথেই বলতে চাই, আমরা বাঙালিরা একটু কথা বেশি বলি, কাজ একটু কম করি। আসুন আমরা একটু কাজ করি, এবং এই কাজ করার জন্য আমাদের অলরেডি প্রচুর উপকরণ আছে। আমরা ইতিহাসবিদরা প্রচুর গবেষণা করেছি, আপনাদের সব দেখাতে পারবো যে এই মুসলিম কোথায় কিভাবে ব্যবহার করতো, কিভাবে ব্যবসা করা হতো। হ্যাঁ, এটাকে আবার আমরা আধুনিক পরিসরে নিয়ে আসতে পারবো। এবং আপনারা জানেন এখানে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক সেন্টার আছে, তারা ফ্যাশন ডিজাইন করতেছে, অমুক কিছু করতেছে, ছেলেপেলেরা টেক্সটাইল নিয়ে লেখাপড়া শিখতেছে। আমাদের কিন্তু এখন একটা ভালো রকমের হিউম্যান রিসোর্সেস তৈরি হচ্ছে, এবং তাদের অনেক মেধা আছে, চিন্তা শক্তি আছে, অনেক কিছু করতে পারবে। হয়তো ওইখানটাতেই আমাদের সামান্য কিছুটা হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে, এটা আমরা জেনেই করব। আমি যেটা বলেছি যে এটা সম্ভব না। হয়তো আমার বাবা বা আমার দাদা যেভাবে কলম দিয়ে হাতে লিখতেন, আমি তো এটা লিখতে পারবো না। আমি যদি এখন সারাক্ষণই ওটাই চেষ্টা করি যে বাবার মতো না লিখতে পারলে আমি কোনো গল্প লিখবো না, আমি কোনো উপন্যাস লিখবো না, তাহলে তো আর আমার কোনো কিছু লেখাই হবে না। তো সুতরাং কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। কিন্তু বিষয়টা তো এটাই যে একটা মুসলিম একটা বিশেষ ধরনের বস্ত্র ছিল, তার বিশেষ ধরনের আকর্ষণের ব্যাপার ছিল, তার বিশেষ ধরনের ব্যবহার হতো। আমরা সেটাকেই ব্যবহার করি, সেটাকেই কাজে লাগি। এবং এটা আমি যেটা বললাম, দুটো জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে যে আমাদের নিজেদের অহংকার ফিরে আসবে, আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো। এটা শুধু আমাদের ঐতিহ্য না, এটা বিশ্বের ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং দেখেন না যেমন যে ইন্দোনেশিয়াতে তারা করেছে, তাদের বাটিক শিল্পকে ধরে রেখেছে। এটা বাটিক শিল্প শুধু ইন্দোনেশিয়ার শিল্প না, এটা সারা বিশ্বের শিল্প। তেমনি ল্যাটিন আমেরিকাতে আছে, তেমনি ইউরোপের বিভিন্ন জায়গাতে থাকতেই পারে। সুতরাং এটা আমাদের একটা দায়িত্ব, শুধুমাত্র আমাদের নিজেদের দায়িত্ব না, আমাদের বিশ্বব্যাপী আমাদের যে একটা দায়িত্ব আছে, তার জন্য আমাদেরকে মুসলিমকে করতে হবে। এবং অ্যাকচুয়ালি আমরা ইতিহাসবিদরা এটা নিয়ে অনেক গবেষণা করেছি। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আগে কিন্তু আমাদের নিজস্ব কোনো উদ্যোক্তারা ছিলেন না, আমাদের বাঙালিদের মধ্যে কোনো উদ্যোক্তা ছিল না, বাঙালিদের মধ্যে কোনো ব্যবসায়ী ছিল না। আমরা 44 বছরে যে ধরনের আমরা আমাদের কর্মকাণ্ড দেখিয়েছি, যেভাবে আমরা উঠে এসেছি, এটা তো বিশ্বের ব্যাপার, বিস্ময়ের ব্যাপার যে 44 বছরে বাঙালি ব্যবসায়ীরা, বাঙালি শিল্পপতিরা আজকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলতেছে, আজকে ইউরোপে চলে যাচ্ছে, তারপরে চায়নায় চলে যাচ্ছে। 44 বছর আগে আমাদের এখানে কোনো ব্যবসায়ী ছিল না যে চায়নার সাথে কথা বলতে পারবে, ওয়ার্ল্ড ব্যাংক তো দূরের কথা। আজকে আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে, হ্যাঁ, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় হয়েছে, তারা একটা বিরাট বড় বড় রকমের ইয়াং এন্টারপ্রিনার্স গড়ে তুলছে। তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো, এবং তাদের মেধা দিয়ে আমরা এগুলোকে অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। সুতরাং আমি যেটা বলেছি, একটা হবে ইতিহাস, যেখানে আমাদের পিওর মুসলিম নিয়ে গল্প থাকবে, বিষয় নিয়ে গবেষণা করা থাকবে। হ্যাঁ, আর একটা থাকবে যে এটাকে আমরা আমাদের বর্তমান যুগের সাথে
তাল মিলিয়ে এটাকে আমরা কাজই করব। এবং এখানে আমাদের সরকারের অনেক সাহায্য হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এটাকে একটা বলেছেন যেটাকে করতে হবে। আপনি জানেন তার থেকে বেশি জাতীয়তাবাদী আর কেউ নাই। বাঙালি জাতীয়তাবাদী তিনি হচ্ছেন 1 নম্বর শক্তি। তো তিনি যদি মুসলিম কাউ ফিরিয়ে আনতে চান নিশ্চয়ই আমরা পারবো, আমরা তার সাথেই থাকবো। তো এখান দরকার হচ্ছে কিছু কাজ করে, তার জন্য আমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। উনি যেমন বলেছেন যে একটা ট্রাস্ট করা দরকার, কিছু ডেডিকেটেড লোক থাকা দরকার, হ্যাঁ, যারা এটা নিয়ে এগিয়ে যাবে। আর অবশ্যই আমাদের এখানে যারা ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, তাদেরও সাহায্য সহযোগিতা লাগবে। সব মিলিয়ে কিন্তু আমি একটা অপার সম্ভাবনা দেখতেছি। শুধু সম্ভাবনাটাকে আমাদেরকে বাস্তবতে রূপায়িত করতে হবে, এজন্য হাল ছেড়ে দিলে চলতে হবে না। ওই যে ড্রিক একটা এক্সিবিশন করে গেল, অনেক কিছু করলো, তারপর উনি হাওয়া হয়ে গেলেন, আর কিছু নাই। আমাদের ডিজি মহোদয় আজকে আছেন, উনার সরকারি চাকরি, কালকে কোথায় চলে যাবেন, আর আরেকজন ডিজি আসবেন, সে কিছুই এটার ইন্টারেস্ট নেবে না। এইভাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মার খেয়ে যাচ্ছি। তো এটার একটা সারাক্ষণ যাতে চলতে পারে, একটা জাতীয় নীতির মধ্যে আসতে পারে, হ্যাঁ, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জি, আমি সাইফুল ইসলাম আবার আপনার কাছে আসবো। আমাদের সময় খুব বেশি নেই। গ্রিক যেহেতু এটার ইনিশিয়েটিভ নিয়েছে এবং মানে পুরো বিষয়টাকে সামনে নিয়ে এসছে গ্রিক, কিন্তু এটাকে পুনরুজ্জীবন করতে গেলে গ্রিকের একার পক্ষে নিশ্চয়ই সম্ভব না। এটা সরকারের সহযোগিতা লাগবে এবং আরো অন্যান্য সবার সহযোগিতা লাগবে। আপনি কি দেখছেন সামনে, কিভাবে বিষয়টাকে দেখছেন? আমি এইভাবে দেখি যে আমরা একটি জনগণের ভিতরে একটি আলোড়ন করেছি, একটা সাংঘাতিকভাবে আপনার কথা উঠে গেছে মুসলিমদের সম্বন্ধে। আমরা যখন সেমিনার করলাম তখন ওখানে যারা সেক্রেটারি আসলেন, যারা সবাই আসলেন, চেয়ারম্যান আসলেন, তারা কিন্তু কেউই বললেন না যে মুসলিমটা কিভাবে হবে। সবাই বলছে যে মুসলিমটাকে সামনে নিয়ে যেতে হবে। তো এটা আমার মনে হয় যে খুব উৎসাহ জিনিস। এখন আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে ড্রিকের কাছে যথেষ্ট তথ্য এবং যথেষ্ট বিদেশে অনেকের সাথে সেই আপনার কন্ট্যাক্টটা আছে, যেটা কিন্তু কাজে লাগানো যায়। আমরা যেরকম একটু আগে ওই টেলিফোন কলটা নিলাম, আমরা সেই গাছটাকে কিউ গার্ডেনে পাঠিয়েছি, ওইটার স্যাম্পলগুলো। কেন? কারণ কিউ গার্ডেনে হচ্ছে অরিজিনাল মুসলিম প্লান্টটি, এবং ওখানে ডক্টর মার্ক নেসবিট, উনি হচ্ছেন এথনো বটানিস্ট। এটা হচ্ছে যে এথনিক বটানি, হ্যাঁ, যেগুলো হারিয়ে গেছে সেগুলি নিয়ে। তো উনি ওয়ার্ল্ডের এক্সপার্ট, ওনার কাছে আমি পাঠিয়েছি। উনি বললেন যে দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্লান্ট আই হ্যাভ সিন, এবং ওনার কাছে পাঠিয়েছি। আমি আরেকটা পাঠিয়েছি আপনার ভারতে, আপনার ওখানে একটি কটন রিসার্চ ইনস্টিটিউট আছে নাগপুরে, বিশাল বড়, এবং তাদের কাছে অনেক কিছুই আছে। তাদের কাছে আমি কথা বলছি এই জিনিসটা নিয়ে। এবং এখানে বাংলাদেশে কটন ডেভেলপমেন্ট বোর্ড, ময়মনসিংহ ইউনিভার্সিটি, এই সবগুলোর সাথে আমাদের আছে। তো আমি মনে করি যে এই তুলোটাকে নিয়ে একটি গবেষণা করা উচিত, এবং সেটা আমি মনে করি যে যেইভাবে আগে তুলোটা হতো মেঘনার তীরে, আমাদের সেখানে করা উচিত, আমাদের ওই যে গাজীপুর আর এসব জায়গা না। ধন্যবাদ। আমরা আশা করব যে সামনে এই গবেষণাগুলো আরও হবে, এবং আমরা নিশ্চয়ই সামনে আগামীতে আমাদের মুসলিমের ঐতিহ্য আবার ফিরে আসবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।